এক ঝড় বৃষ্টির রাতে আবির ও দীপক, দুই বন্ধু, ট্রেন থেকে নেমে এক নির্জন স্টেশনে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 9টা বাজে। চারিদিকে কোনো জনমানুষের অস্তিত্ব দেখা যাচ্ছে না। এত রাতে কি করি বলতো? ট্রেনটাও 2 ঘন্টা দেরি করল। 5 বছর আগে একবার মহেশপুরে এসেছিলাম। রাতে অন্ধকারে পথ চিনে যাওয়াটাও তো বেশ মুশকিল। তুই যে বললি পিসে মশাই আমাদেরকে নিতে আসবে, কই এলু না কেন? হয়তো এসেছিল, আমাদের দেরি হচ্ছে দেখে চলে গেছে। এখন কি করা যায় সেটাই তো ভাবছি। রাত বাড়লে আরো বিপদে পড়ব। তার চেয়ে বরং চল, বড় রাস্তার ধারে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এরপর তারা দুজনে স্টেশন থেকে নেমে বড় রাস্তার দিকটাতে হাঁটতে শুরু করলো। প্রবল বর্ষণ ও ঘুটঘুটে অন্ধকারে দূরের কোনো জিনিসই ঠিকমতো দেখা যাচ্ছে না। শুধু ভেসে আসছে পরপর বাজ পড়ার শব্দ এবং বর্ষার ব্যাঙের কোলাহল। বুঝলি দীপক, কোনো গাড়ি ঘোড়া এই দুর্যোগে পাওয়া যাবে না। চল একটু দ্রুত পা চালিয়ে হাঁটতে লাগি, তাহলে ঘন্টা 2 মধ্যে মহেশপুরে পৌঁছে যেতে পারবো। সে না হয় বুঝলাম, কিন্তু জঙ্গলের ওই পথ ধরে এই বর্ষার রাতে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক আছে, চল। এরপর তারা দুজনে দ্রুত বেগে হাঁটা শুরু করল মহেশপুরের রাস্তা বরাবর। বিকালের দিকে আকাশের এক কোণে মেঘ জমা হচ্ছিল ঠিকই, কিন্তু এত ভারী বৃষ্টি হতে পারে সেটা তারা ভাবতেও পারেনি। তারা দুজনে আপন মনে বেশ জোরে জোরে হাঁটতে থাকলো। হঠাৎ তাদের মনে হলো কে যেন তাদের পেছন পেছন তাদের সাথেই হাঁটছে। মনে হচ্ছে কেউ আমাদের পিছনে আছে। একটা নিঃশ্বাসের শব্দ আমাদের পিছন দিক থেকে ভেসে আসছে। কই, কাউকেই তো দেখছি না। দমকা হাওয়ার শব্দ হবে হয়তো। এখানে দেরি না করে তাড়াতাড়ি চল। ছোটবেলায় এই তিলতলার মাঠের অনেক কাহিনী পিসির মুখে শুনেছি। চল, এখান থেকে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো। আরো কিছুটা পথ এগিয়ে গিয়ে তারা যখন তিলতলার মাঠের প্রায় মাঝখানে পৌঁছালো, তখনই তাদের পেছন থেকে কে যেন খ্যানখ্যানে গলায় বলে উঠল, বাবুরা কোন দিকে যাবেন? অনেকক্ষণ ধরে পথ চেয়ে আছে,
কাউকে পেলাম না। তারা দুজনে থমকে দাঁড়ালো। পিছন ঘুরে দেখল এক অদ্ভুত চেহারার লোক মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, যার কোঠরে একটি চোখ অনুপস্থিত। ফাঁকা মাঠের মধ্যে এমন এক ঝড় বৃষ্টির রাতে একজন বয়স্ক লোককে দাঁড়িয়ে থাকতে দেখে তারা কিছুটা বিস্মিত হলো। এই ঝড় বৃষ্টির রাতে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাড়ি কোথায়? আগে আমি এই জঙ্গলের মধ্যে একটা কুড়ে ঘরে থাকি। আমাকে একটু সেখানে পৌঁছে দেবেন? নিশ্চয়ই দেব, কিন্তু ঠিক আছে, আমাদেরকে সেদিকে নিয়ে চলুন। এরপর তারা সেই অচেনা লোকটির সাথে পা মিলিয়েই হাঁটা শুরু করলো। আপনি একা একা এই বৃষ্টির রাতে বাড়ি ফিরছেন? আপনার বাড়িতে কি আর কেউ নেই? আগে আছে বাবু, বাড়িতে সকলেই আছে। ওই যে ঘরটি দেখছেন বাবু, ওইখানে আমি থাকি। চলেন না, বৃষ্টিতে না ভিজে আমার বাড়িতে একটু বিশ্রাম নেবেন। আপনি যে বললেন কুঠিরে থাকেন, এ তো রাজপ্রাসাদ। ঠিক আছে, এত রাতে আমাদের অনেকটা পথ যেতে হবে। আজ আমরা আসি। বৃষ্টিতে না ভিজে চল না, রাতটা ওই রাজপ্রাসাদেই কাটিয়ে নি, সকালে উঠে না হয় চলে যাব। বৃদ্ধ লোকটির প্রস্তাবে তারা শেষমেশ রাজি হয়ে গেল এবং জঙ্গলের মধ্যে অবস্থিত সেই কুঠিরের দিকেই তারা রওনা দিল। প্রাসাদের মধ্যে ঢুকে তারা দুজনে অবাক হয়ে গেল। এক প্রাচীন ভগ্নপ্রায় সেই প্রাসাদ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তার ধ্বংসাবশেষ। আপনি যে বললেন আপনার পরিবারে আরো অনেকে আছে, কই কাউকেই তো দেখছি না। আগে সবাই ব্যস্ত আছে বাবুরা, আপনারা একটু বসুন, আমি একটু বাদেই আসছি। এরপর লোকটি সেখান থেকে চলে গেল। তারা দুজনে পুরানো সোফার উপরে চুপচাপ বসে আছে। হঠাৎ করে উপর থেকে চিলে কোঠার দরজা খোলার শব্দ ভেসে এলো। ঠিক তার পরপরই সিঁড়ি বেয়ে নেমে আসা পায়ের শব্দ, যেন একসাথে অনেকে মিলে সিঁড়ি বেয়ে নামছে। দীপক, এ শব্দ কোনো মানুষের পায়ের নয়। আমার কেমন জানি ভয় ভয় করছে। কি বলছিস এসব? উনি তো বললেন ওনার পরিবারে আরো অনেকেই আছেন, হয়তো তাদেরই পায়ের শব্দ হবে। দীপকের কথা শেষ হতে না হতেই পাশের ঘর থেকে ভেসে এলো এক মহিলার হাসির শব্দ। তারা আর দেরি না করে এগিয়ে গেল পাশের ঘরটির দিকে। দরজার এক কোণে দাঁড়িয়ে
তারা যা দেখল তাতে তাদের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। এ যেন অপদেবতাদের স্বর্গরাজ্য। ছেলে দুটো বেশ নাদোষ নদোষ দেখলাম, ওদের কি আমাদের দলে সামিল করতে হবে? দাদু বেশ খাসা দুজনকে এনেছে বটে, ওদেরকে মেরে আজকেই আমাদের পরিবারের সদস্য করব। দরজার আড়াল থেকে সবকিছু শুনে তারা আর এক মুহূর্তের জন্য দেরি করল না। তারা প্রাণপণে দৌড়াতে শুরু করল জঙ্গলের বুক চিরে মহেশপুরের দিকে। একটানা প্রায় আধ ঘন্টা দৌড়ানোর পর তারা অবশেষে তাদের পিসির বাড়ি গিয়ে পৌঁছালো।